আজকে ইনসাইড কিচেন চ্যানেলে থাকছে ধোসার রেসিপি। তবে এই ধোসাটা বানাবার জন্য কিন্তু কোনো রকমের ডাল বাটার প্রয়োজন নেই। এই ধোসাটা বানাতে গেলে পরে কিছু অসুবিধার সম্মুখীন তো আমিও হয়েছিলাম। কি অসুবিধা হয়েছিল তোমাদেরকে সেটা আমি পরবর্তীকালে বলে দেবো। এই ধোসা বানাবার সময় ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব রাখলে পরে ব্যাটারটা একদম পারফেক্ট দোকানের মতো হবে, এইভাবে হাতার সাহায্যে উঠে আসবে না, সব কিছু বলে দেবো আজকের এই রেসিপিতে। দেখো কত সুন্দর হয়েছে না ধোসাটা। মোটামুটি 3 থেকে 4টে কিন্তু প্র্যাকটিস করার পরে আমার এই ধোসাটা পারফেক্ট হয়েছে, এবং ব্যাটারটাও কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়েছে ঘনত্বটা, যার ফলে কিন্তু একেবারে এই ধরনের মুচমুচে ধোসা কিন্তু তৈরি করা গেছে। তাহলে সব কিছু কিন্তু আজকের এই রেসিপিতে আমি বলে দেবো। তাহলে A to Z রেসিপিটা দেখে নাও, আর কিভাবে ধোসাটা বানাচ্ছি শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু দেখো। তাহলে কিন্তু পারফেক্ট ধোসা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এর সাথে যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে লাল চাটনিটা। দোকানে পাওয়া যায় না লাল চাটনিটা, খেতে কিন্তু চমৎকার লাগে। এই লাল চাটনির রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চটপট করে শুরু করে ফেলি আজকের এই ধোসার রেসিপিটা, সাথে লাল চাটনির রেসিপিও। তা ধোসাটা বানাবার জন্য প্রথমে কী লাগবে দেখিয়ে দিই। এখানে মোটামুটি 1 কাপের মতো আমি চাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবার আমি যেটা নেব সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল নিয়েছি 1/4 কাপ, আর নিয়েছি 1/4 টিস্পুনের মতো মেথির দানা। দিয়ে দুটোকে একসাথে মোটামুটি এটাকেও আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এবার এদিকে আমি করব কি, যেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আধা ঘন্টা বাদে আমি এটা মিক্সির জারের মধ্যে এটা গ্রাইন্ড করার জন্য দিয়ে দিচ্ছি। আর এখানে দেব 1 কাপ টক দই। তা সবটা একসাথেই দিয়ে দেবো না, অল্প অল্প করে টক দই দিয়ে এই স্মুথ ব্যাটারটা বানিয়ে ফেলবো। তাহলে চলো তোমাদেরকে স্মুথ ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি। দেখো কতটা স্মুথ হয়েছে। হ্যাঁ, ঠিক যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একদম কিন্তু স্মুথ হয়েছে, সেই রকমই হতে হবে। কোনো প্রকারে কিন্তু দানা দানা থাকলে চলবে না। যতটা পারবে গ্রাইন্ডার ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে পাশে রেখে দেবো। আর এরপরে যেটাকে বেটে নেব সেটা হচ্ছে বিউলির ডালটা। বিউলির ডালটাকেও একইভাবে এখানে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেও রয়েছে মেথির দানা। যাতে ফরমেশনটা ভালো হয় তার জন্য অবশ্যই কিন্তু মেথির দানাটা দিতে হবে। আবারও এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টক দই, মানে বাকি যেটা ছিল সেই টক দইটা দিয়ে ভালো করে এটাকেও গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন একদম স্মুথ ব্যাটার তৈরি হয় এই বিউলির ডালটা দিয়ে। এবার একটা বাটি এরকম নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে যেগুলো আমি বেটে নিয়েছিলাম চাল আর হচ্ছে ডালটা, সেই দুটোকে একসাথে কম্বাইন করে এখানে দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা কিন্তু একদম স্মুথ ব্যাটার হয়েছে, কোনো প্রকারের দানা দানা ভাব নেই। এবার সবটা একসাথে একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার এটাকে মোটামুটি রেস্ট হতে দিতে হবে। আমি এখানে রেস্ট হতে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তবে এই সময় কিন্তু কোনো প্রকারের নুন আমি দিইনি ব্যাটারটাতে। যখন বানাবো তখন কিন্তু এর মধ্যে নুনটা অ্যাড করে দেব। তাহলে চলো এটাকে রেস্ট হতে দিই 15 মিনিটের জন্য, আর ততক্ষণে বানিয়ে ফেলবো মশালা ধোসার আলুর স্টাফিংটা, আর তার সাথে সেই লাল চাটনির রেসিপিটা। প্রথমে তার জন্য সবজি কটা কেটে নিতে হবে। এখানে 2 রকমের আমি টমেটো কাটছি, দেখো একটা লম্বা স্লাইস করে আর একটা ছোটো ছোটো কুচি করে। একটা আলু স্টাফিংয়ে দেবো আর একটা চাটনি বানাতে নেব। কারি পাতাটা ধুয়ে ভালো করে এরকম ছাড়িয়ে রেখে দিয়েছি হাতের কাছে। এবার একইভাবে এখানে পেঁয়াজটাকেও কিন্তু 2 রকমভাবেই কাটবো, একদম কুচি কুচি করে আর কিছুটা স্লাইস করে। কুচিটা ব্যবহার করব একটুখানি যে আলুর স্টাফিংটা দেবো সেটাতে, আর বাকিটা ব্যবহার করব চাটনিটাতে। এবার আমি কিছুটা রসুন কুচি করে নিচ্ছি, রসুনগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। সবথেকে প্রথমে যেটা বানিয়ে নেব সেটা হচ্ছে লাল চাটনিটা। লাল চাটনিটা বানাবার জন্য ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি, আর এর মধ্যেই ছেড়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, আর তার সাথেই দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো। আসল কথা এখানে কিন্তু কোনো জিনিসেরই ভেজে রাখার প্রয়োজন নেই, কারণ ভাজলে পরে এর কিন্তু টেস্টটা আর এর অ্যারোমাটা দুটোই চেঞ্জ হয়ে যাবে। তাই এগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই, এগুলোকে জাস্ট বয়েল করতে হবে। এখানে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দিয়েছি, ঝালটা কিন্তু যেমন খাবে তেমনই শুকনো লঙ্কা দিও। এখানে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা কিছুটা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি কিছুটা এখানে চানা ডাল, মানে হচ্ছে ছোলার ডাল, যাতে করে টেস্টটা একেবারে সাউথ ইন্ডিয়ান যেরকম রেসিপি হয় সেরকম যেন আসে। এটাকে ঢেকে দিলাম, ঢেকে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য রেখেছি। তাতে করে দেখো পুরো সফট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে পরে একটা স্মুথ পেস্ট এটা বানিয়ে নিতে হবে। লাল চাটনিটাতে একটা তড়কা দেব, তার জন্য এখানে আমি বাটিতে নিয়েছি বেশ কিছুটা তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, কারণ কারি পাতা যদি একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকে আমার বেশ ভালো লাগে। তা তোমরা যখন বানাবে একটু চেষ্টা করবে একটু কাঁচা কাঁচা রাখার, তবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে চাটনিটার সাথে। এরকম ভালো করে একটু মিক্স করে নিচ্ছি।
আর এই চাটনিটা খেতে কিন্তু মশলা ধোসার সাথে অসম্ভব সুন্দর লাগে। ব্যাস এভাবে বানিয়ে রেখে দাও, তোমরা কিন্তু অন্যান্য পরোটার সাথেও কিন্তু এই চাটনিটা খেতে পারো, খুব ভালো লাগবে। এবার যেটা মশলা ধোসাটা বানাবো তার যে স্টাফিংটা আলুর দেবো, সেটার জন্য এখানে কিছুটা আমি বাদাম ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো খানিকটা শুকনো লঙ্কা, মানে একটু ফোড়ন হিসাবে ব্যবহার করছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষে। যারা হিং খেতে প্রেফার করো তাদেরকে বলবো এই সময় কিন্তু হিংটা অ্যাড করে দেবে। আমি এখানে কিছুটা দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা বেশ জোরে জোরে দেখবে তেলের সাথে ফাটতে থাকে, তাই একটু সাবধান হয়ে কিন্তু এটা ছাড়তে হবে। আর গ্রেটেড করে রাখা কিছুটা আলু এখানে আমি দিয়ে দিলাম, মোটামুটি দুটো বড় সাইজের আলু দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সেই পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদামটা যেটা ভেজে রেখেছিলাম। এবার কিছুটা নুন দেব, বেসিক মশলা দিলেই চলবে। যদি কারো কাছে সাম্বার মশলা থাকে সেটাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো, বাট আমার কাছে নেই, তাই আমি এখানে জাস্ট বেসিক কিছু মশলা যেমন নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলোই আমি অ্যাড করব। করে এবার খুব হাই ফ্লেমে রেখে এটাকে ভাজা ভাজা করব। একটু হাই স্পিডে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো দেওয়াটা। টমেটোটা দিলে পরে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, যদিও এটা অপশনাল, যদি কেউ পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো। ব্যাস একটু নুনটা এই সময় দেখে নেবে নুনটা ঠিক আছে কি না। নুনটা যদি ঠিকঠাক থাকে তাহলে পরে এরকম ধনেপাতা গার্নিশ করে দিয়ে আবারও হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলো। আলুর স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ধোসাটা বানাবো। আর এই ধোসাটা বানাবার জন্য আমি এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি নুন, কারণ আগেই আমি তোমাদের বললাম নুন কিন্তু আমি দিয়ে রাখিনি, যখন বানাবে তখনই কিন্তু নুনটা অ্যাড করো, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, ধোসাটা যদি ভাবো সবটা বানাবে তা ইটস ওকে, যদি না ভাবো আমার মতো হাফ বানাবে হাফ পরে বানাবে, তা সেক্ষেত্রে একটা বাটিতে আলাদা করে নেবে। তার কারণটা আমি বলে দিচ্ছি। এই যে ইনোটা আমি এখন এখানে ব্যবহার করব। হাফ ব্যাটারে মোটামুটি আমি 1/4 টিস্পুনের মতো এখানে কিন্তু ইনো নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। এই সময় অবশ্যই কিন্তু তোমাদের চেক করে নিতে হবে এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু কোনোভাবেই এত গাঢ় করলে হবে না, ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা রাখতে হবে। দ্বিতীয়ত, যখন তোমরা কোনো ফ্রাইং প্যানে এখানে ভাজবে, সবথেকে ভালো হয় ফ্রাইং প্যানে, না হলে লোহার তাওয়াতে। অ্যালুমিনিয়ামের তাওয়াতে কিন্তু একদমই করতে যেও না, তাহলে ধোসা উঠবে না। এরকমভাবে একটু তেল ব্রাশ করে দিয়ে ওপর থেকে জল ছড়িয়ে দেবে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু তাওয়াটাকে মুছে দেবে একটা টিস্যু দিয়ে। না হলে পরে কি হবে, যখন এই যে ব্যাটারটা দেখো আমি ঢালছি, এটা কিন্তু আমার হাতার সাথে উঠে আসবে না, সুন্দরভাবে কিন্তু তাওয়ার সাথেই লেগে আছে। যেটা আমার ভুল হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, যে পরবর্তীকালে আবারও তোমাদের দেখিয়ে দেব কি ভুলটা আমার হয়েছিল, তা হাতার সাথে উঠে আসছিল, তা সেটা কিন্তু উঠে আসে। তাই অবশ্যই খেয়ালে রাখবে ব্যাটারের ঘনত্ব, আর তার সাথে কিভাবে তোমরা বানাচ্ছ তাওয়াতে, সেই তাওয়া একদম যেন শুকনো হয় সেইভাবে। তা দেখো আমি এখানে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, এবার লো ফ্লেমে রেখে এটাকে কুক হতে দেবো। আর ভুলটা কোথায় হয়েছিল চলো তোমাদেরকে সেটা বলে দিই। দেখো দলা দলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ঘনত্বটা কিন্তু আমি একটু গাঢ় রেখেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো এখানে কিন্তু তাওয়াটা আমার কাঁধা উঁচু, যার ফলে কিন্তু আমি হাতাই ঘোরাতে পারছিলাম না, যার ফলে এই ধরনের কিন্তু পুরো পারফেক্ট আমার ধোসা হচ্ছিলই না। আবারও আমি চেষ্টা করছি, কিন্তু সেই একই ব্যাপারই হচ্ছে। এখানে ধোসা কোনোভাবেই পাতলা হচ্ছিল না, একদম মোটা মোটা হয়ে যাচ্ছিল, যেটা মনে হচ্ছিল যেন একটা চিল্লা খাচ্ছি সেই টাইপেরই, তাই একদমই পারফেক্ট হচ্ছিল না। তা আমি যেই কারণে যেটা মানে ভুল করে শিক্ষা নিয়েছি সেটা হচ্ছে তাওয়াটাকে অবশ্যই কিন্তু এই ধরনের ফ্ল্যাট করো। আর সেকেন্ড হচ্ছে যখন তাওয়াটার মধ্যে তোমরা জল দেবে বা তেল দেবে, ওটাকে খুব ভালোভাবে মুছে নেবে, না হলে পর কিন্তু এক্সট্রা তেল যদি থাকে ওইভাবে উঠে আসবে। দেখো একটু সময় ধরে আমি এটাকে সেঁকতে দিয়েছি, আর কি সুন্দর দেখো পারফেক্ট কিন্তু দোকানের মতো ধোসা আমার রেডি হয়ে গেছে। তাহলে বললাম না ছোটোখাটো জিনিসগুলো তোমাদেরকে বলে দেবো, তাহলে এগুলো কিন্তু অবশ্যই তোমরা ধোসা বানাবার সময় খেয়ালে রেখো। চলো তোমাদেরকে দেখো একটু ভেঙে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো এই সারফেসগুলো, মানে এগুলো খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ধোসাতে, তাই না বলো? তা এইভাবে কিন্তু একদম মুচমুচে হবে ধোসাগুলো। তাই এই ছোটোখাটো যা টিপস দিয়েছি ধোসাটা বানাবার সময়, সেগুলো অবশ্যই কিন্তু একটু মাথায় রেখো। তাহলে দেখো দোকানের মতো মশালা ধোসা রেডি হয়ে গেল কিন্তু মাত্র 15 মিনিটে। কোনো প্রকারের ডাল বাটার কিন্তু দরকারই পড়লো না এখানে। রেসিপিটা বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না।
ভালো লাগলে পরে নিজের টাইম লাইনে বলবো অবশ্যই শেয়ার করে রাখবে, যাতে করে যখনই ধোসা বানাবার ইচ্ছে হবে এই রেসিপিটা দেখে বাড়িতে একদম কিন্তু বানিয়ে ফেলার পারফেক্ট কিন্তু তোমরা ধোসা বানাতে পারবে। আর নতুন বন্ধুদের বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো এই ধরনের ইউনিক রেসিপিগুলো পেতে গেলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তার আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।